গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন মেরি শেলির লেখা ফ্র্যাঙ্কেনস্টাইন, আজ দ্বিতীয় পর্ব। যখন জেনেভা শহরে ঢুকবার গেটে পৌঁছাই তখন রাত নিঝুম, গেট বন্ধ। বাধ্য হয়ে গেটের বাইরে মাইলখানেক দূরে একটি ছোট্ট গ্রামে রাত কাটানোর ব্যবস্থা করি। ঘুমানোর প্রাণান্তকর প্রচেষ্টা ব্যর্থ হয়। ভেতরে ভেতরে একটা অস্থিরতা আমাকে পাগল করে তোলে। বাইরে বেরিয়ে দেখলাম আকাশ পরিষ্কার। ঘুম যখন আসবেই না, তাই ঠিক করলাম উইলিয়াম যেখানে নিহত হয়েছে সেই জায়গাটা দেখে আসি। একটা ছোট্ট ডিঙি নিয়ে দাঁড় বেয়ে লেকের ওপারে যাবার ব্যবস্থা করি। মাত্র কিছুক্ষণ দাঁড় বেয়েছি, দেখি মন্ট ব্লঙ্ক পাহাড়ের চূড়ায় বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুতের আলোয় পুরো এলাকাটিকে বড় অদ্ভুত লাগছে। ঝড় শুরু হয়েছে সেখানে। সেই ঝড় ক্রমশ আমার দিকে ধেয়ে আসছিল। প্রকৃতির এই বিচিত্র রূপ অবলোকন করব বলে তাড়াতাড়ি একটা ছোট্ট ঢিবির পাড়ে নেমে তার মাথায় উঠতে শুরু করি। ততক্ষণে ঝড় আমাকে ধরে ফেলেছে। সেই সঙ্গে বড় বড় ফোঁটায় তুমুল বৃষ্টি। আমি ডিঙির দিকে দ্রুত ফিরতে থাকি। অন্ধকার আর ঝড় প্রতি মুহূর্তেই বেড়ে চলে। প্রচণ্ড শব্দ করে ঘন ঘন বজ্রপাত হয়, আর পাহাড়ে পাহাড়ে সেই ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে। বিদ্যুতের আলোয় ঘন ঘন চমকে উঠে পুরো এলাকাটি। সেই আলোয় চোখ একেবারে ঝলসে যায়। মনে হয় অকস্মাৎ সারা লেকের পানির উপর যেন দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সুইজারল্যান্ডের ঝড়ের প্রকৃতি এরকম। ঝড়ের নিনাদ একসঙ্গে সারা আকাশে ফেটে ফেটে পড়ে। আকাশ জুড়ে এই তুমুল যুদ্ধ আমাকে উত্তেজিত করে তোলে। আমি হাতের মুঠো আকাশের দিকে তুলে চিৎকার করে উঠি, ভাই উইলিয়াম, এটাই তোমার সব সঙ্গীত। তোমার মৃত্যুতে ঈশ্বর বিষণ্ণ হয়েছেন, তিনিও ক্রুদ্ধ হয়েছেন। মুখের কথা শেষ হয়নি, দেখলাম এক ছায়ামূর্তি অন্ধকার থেকে বেরিয়ে আসছে। সম্ভবত কাছের ঝোপের মধ্যে ছিল সে। আমি স্থাণুর মতো দাঁড়িয়ে গেলাম। ভীত সন্ত্রস্ত চোখে তার দিকে তাকিয়ে থাকলাম। না, আমার চোখের যে ভুল নয়, একটা বিদ্যুৎ চমকেই সেটা পরিষ্কার হয়ে গেল। স্পষ্ট দেখতে পেলাম সেই দৈত্যাকার মূর্তি। কি বিভৎস তার মুখমণ্ডল! চকিতে বুঝতে পারলাম এই সেই নোংরা জিনিস যাকে কিনা আমি সৃষ্টি করেছি। ও এখানে কি করছে তবে? ওই কি আমার ভাইকে খুন করেছে? যখনই আমার মনে এই প্রশ্ন দেখা দিল, তৎক্ষণাৎ আমি সিদ্ধান্তে এলাম এটাই সত্য ঘটনা। আমার দাঁতে দাঁত লেগে যাবার মতো অবস্থা। কোনো ক্রমে একটা গাছে হেলান দিয়ে শরীরের ভারসাম্য রক্ষা করলাম। ওই ছায়ামূর্তি দ্রুত আমার সামনে দিয়ে অন্ধকারে হারিয়ে গেল। সেই খুনি, আমার মনে এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই। আমি তার পিছু ধাওয়া করব কিনা ভেবেছি, কিন্তু তা যে অর্থহীন পরক্ষণেই বুঝতে পেরেছি। আবারও বিদ্যুৎ চমকে উঠলে সেই আলোয় দেখি ওই ভয়ানক প্রাণীটি সামনের এক খাড়া পাহাড়ের গায়ে ঝুলতে ঝুলতে চোখের পলকে সেই পাহাড়ের চূড়ায় অবলীলায় পৌঁছে যেন হাওয়ায় মিশে গেল। আকস্মিকতায় আমি নড়াচড়া করতে পারছি না, পাথর হয়ে গেছি। ঝড় ক্রমে থেমে যায়, কিন্তু বৃষ্টি সমানে পড়তে থাকে। গাঢ় অন্ধকারে চারদিক নিমজ্জিত হয়। এদিকে আমার মনের ভেতর ভীষণ তোলপাড় চলে। আজ থেকে প্রায় 1 বছর হতে চলল আমি এই দানবকে সৃষ্টি করেছি। নির্ঘাত সে আরও অপকীর্তি করে থাকবে, আর আমি তো এই খুনি রক্তচোষা খবিশটাকে সৃষ্টি করেছি। বাকি রাত আমি সেখানেই শীতে এবং বৃষ্টিতে ভিজে কাটালাম। আমার মনের মধ্যে একটা চিন্তার উদয় হলো। মনে হলো এই দানবটি আসলে আমারই অধম আত্মা। এই দানব এক এক করে আমার যা কিছু শুভ
যা কিছু ভালোবাসার ধন শেষ করে ছাড়বে। দিনের আলো ফুটে ওঠে। এত ঝড় বৃষ্টিতেও আমার ডিঙি যথাস্থানেই ছিল। আমি সেই ডিঙিতে তীরে প্রত্যাবর্তন করলাম। ততক্ষণে শহরে ঢোকার গেট খোলা হয়েছে। আমি দ্রুত বাড়ির দিকে যেতে থাকি। বাড়িতে পৌঁছে সব খুলে বলে ওই হত্যাকারী দানবকে খুঁজে বের করার জন্য অনুসন্ধান দল তৈরি করব বলে ভাবলাম। কিন্তু আবার ভাবি, ঘটনাটা পুলিশের কাছে খুলে বলাই বুঝি উত্তম হবে। কিন্তু আমাকে তারা বিশ্বাস করবে? আমি যে পাহাড়ে দানবকে উঠতে দেখেছি, আর সেই দানবকে আমি সৃষ্টি করেছি, এসব কথা মানুষ বিশ্বাস করবে বলে মনে হয় না। আমি দীর্ঘ কয়েক মাস জ্বরে বিছানায় পড়েছিলাম এবং ভয়ে প্রায় প্রলাপ বকতাম। আমার কাহিনী শুনে তারা আমাকে পাগল সাব্যস্ত করে হয়তোবা পাগলাগারদে ভরে দেবে এবং বাকি জীবন আমাকে সেখানেই কাটাতে হবে। আর তা যদি না হয়, যদি তারা আমার কথা মতো অনুসন্ধান দল পাঠায়ও, তবু দানবকে ধরা তাদের সাধ্য নয়। কোনো মানুষের পক্ষে তার মতো খাড়া পাহাড় অনায়াসে পার হওয়া অসম্ভব। এইসব ভেবে সমস্ত ব্যাপারটি চেপে যাব বলে ঠিক করি। যখন বাড়িতে পৌঁছই তখন সকাল 5টা। ভৃত্যদের ডেকে এই সময় কাউকে বিরক্ত না করতে বলে সোজা দোতলায় লাইব্রেরি ঘরে প্রবেশ করি। সেখানে ফায়ারপ্লেসের উপর আমার মায়ের ছবি টাঙানো। নানার কফিনের পাশে মায়ের হাঁটু গেড়ে বসে থাকার ছবি সেটা। সেই ছবির নিচে উইলিয়ামের একটি ছোট ছবি। কান্নায় আমার দু চোখ ভরে উঠল। এ সময় বাবা ঘরে প্রবেশ করলেন। তার মুখমণ্ডলে বেদনার গভীর ছায়া। আমি জানি তিনি যতখানি শোকাহত তাতে বেশি দিন বাঁচবেন না। তিনি আমাকে অভ্যর্থনা করলেন, ভিক্টর, আমার প্রিয় ভিক্টর। কি দুঃখের ব্যাপার! তুমি যদি কয়েকদিন আগেও আসতে তবে উইলিয়ামকে দেখতে পেতে। কি প্রাণবন্ত ছিল সে! একাই সারা বাড়ি মাতিয়ে রাখত। যাই হোক, তুমি যখন এসেছ, আশা করি এলিজাবেথকে কিছুটা হালকা করতে পারবে। উইলিয়ামের মৃত্যুর জন্য সে নিজের উপর মিছিমিছি দোষারোপ করছে। তবু ভালো, এখন হত্যাকারী ধরা পড়েছে। তার কথায় আমি রীতিমতো চমকে উঠে বলি, খুনি ধরা পড়েছে? হাঁ ঈশ্বর, তাও কি সম্ভব নাকি? কে তাকে পাকড়াতে পারে? অসম্ভব। এ যে বাতাসের আগে চলা কিংবা পাহাড়ি ঝর্ণাকে স্ট্র দিয়ে চুষে খাওয়ার মতো অসম্ভব কাজ। আমি তো গত রাতে তাকে দেখেছি। সে তখন দিব্যি জীবিত ছিল। বাবা আমার কথা শুনে আশ্চর্য হয়ে এমনভাবে ঘাড় দোলালেন যেন আমি এখন অসুস্থ। বললেন, তোমার কথা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। খুনি একজন মহিলা? একজন মহিলা? হ্যাঁ। কে ভেবেছিল জাস্টিন মরিস এমন একটা ভয়ঙ্কর কাজ করে বসবে? বড্ড শান্ত প্রকৃতির মনে হতো তাকে। বাড়ির সবাই তাকে খুবই ভালোবাসত। আমি ভয়ে চমকে উঠলাম। জাস্টিন মরিস? হতেই পারে না, এ আমি বিশ্বাস করি না। বাবা দুঃখে মাথা নাড়লেন, বললেন, আমাদের হাতে প্রমাণ রয়েছে, আজকেই তার বিচার হবে। তিনি বললেন যে উইলিয়ামের মৃত্যুর পরপরই জাস্টিন খুব অসুস্থ হয়ে বিছানায় বেশ কিছুদিন পড়েছিল। ওই সময় একজন চাকর কাপড় চোপড় সরাতে গিয়ে তার জামার পকেটে উইলিয়ামের গলার লকেট খুঁজে পায়। উইলিয়ামের খুন হবার দিন জাস্টিন ওই জামাটি পরেছিল। এতে প্রমাণ হয় যে উইলিয়ামের ওই লকেটটাকে আত্মসাৎ করার জন্যেই জাস্টিন তাকে খুন করেছিল। তার বর্ণনা শেষ হবার পরপরই এলিজাবেথ ঘরে আসে। ইতিমধ্যে বেশ বড়সড় হয়ে গেছে সে। আর আগের মতো বালিকাটি নেই, বরং যুবতী। তাকে খুবই সুন্দরী দেখাচ্ছিল। তাকে ঢুকতে দেখে বাবা বললেন, আমি এইমাত্র ভিক্টরকে জাস্টিনের কথাটা বললাম। এই কথা শুনে এলিজাবেথ হু হু করে কেঁদে উঠল। বলল, সত্যি দুর্ভাগ্যের ব্যাপার। মেয়েটি এসবের কিছুই জানে না, সে নিরপরাধ। কিন্তু শহরের লোকে তাকে এমন ঘৃণা করছে যেন সে একটা ডাইনি।
তার সম্পর্কে কেউ একটা ভালো কথা বলছে না, কিন্তু আমি অন্তর থেকে জানি সে এই কাজ করেনি। শুনে আমার চোখ থেকেও অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু মুখে কিছু বলতে পারলাম না। আর আমি কি বা বলতাম? আমি তো তাকে দানবের কথা বলতে পারবো না। সে বিশ্বাস করবে কেন? আর শুধু সে কেন, কেউই বিশ্বাস করবে না। তারা উল্টো আমাকে পাগলা গারদে পুড়ে রাখবে। হতভাগী জাস্টিনের জন্য যে কিছু করব, সেই ক্ষমতা আমার কোথায়? বাবা এলিজাবেথের কাঁধে আলতো চাপড় দিয়ে আশ্বস্ত করে বললেন, যদি জাস্টিন নিরপরাধ হয় তবে নিশ্চয়ই বিচারকরা তাকে ছেড়ে দেবেন। তার কথা আমাকে কিছুটা শান্ত করল। আমি মন থেকে জানি জাস্টিন নিষ্পাপ। কোনো জুরি এই নিরপরাধ মেয়েকে ফাঁসিতে ঝুলাতে পারেন না। তবু দুশ্চিন্তায় দুর্ভাবনায় আমি অসুস্থ হয়ে পড়লাম। বিচারের সময় জাস্টিনকে বেশ শান্ত দেখাচ্ছিল। অশ্রুতে ভেজা চোখ দুটো নিয়ে আমাদের দিকে তাকিয়েছিল। জাস্টিন বেশ সুন্দরী, কিন্তু যারা বিচার দেখতে জড়ো হয়েছিল তারা সবাই তার দিকে ঘৃণা ও বিদ্বেষ নিয়ে তাকিয়েছিল। উইলিয়ামের খুন হবার দিনে কি কি হয়েছিল জাস্টিন এক এক করে বর্ণনা করে। সে বলে যে ওই দিন সে তার এক খালার বাসায় কাটিয়ে আমাদের বাড়িতে ফেরার সময় একজন লোকের মুখে উইলিয়ামের নিখোঁজ সংবাদ শুনে। এই কথা শোনার পর সে কয়েক ঘন্টা ধরে উইলিয়ামকে খোঁজাখুঁজি করে। শেষে ক্লান্ত হয়ে যখন ফিরে আসে, তখন সে জেনেভা শহরের গেট বন্ধ দেখে বাধ্য হয়ে শহরের বাইরে একটা খামার বাড়িতে রাত কাটায়। পরদিন সকালে এক কৃষক রমণী, যেখানে উইলিয়াম খুন হয়েছিল, সেখানে তাকে ঘোরাফেরা করতে দেখে। কিছুক্ষণ পরে সে উইলিয়ামের মৃতদেহ দেখতে পায়। মৃতদেহ দেখে সে ঘন ঘন মূর্ছা যেতে থাকে। জাস্টিন স্বীকার করে যে তার ঘোরাফেরা দেখে যে কেউ তাকে সন্দেহ করতে পারে ঠিকই, কিন্তু সে নিতান্তই নিরপরাধ। কিন্তু উইলিয়ামের লকেটটা তার জামার পকেটে আসার ব্যাপারে সে কিছু বলতে পারে না। সে নিজেও বোঝে না কেন খুনি ওই লকেট তার জামার পকেটে রাখতে যাবে। তাকে শাস্তি দিয়ে কারো কোনো লাভ হতে পারে বলে তার জানা নেই। এরপর সে জুরিমণ্ডলীর দিকে তাকিয়ে বলল, আমি নিরপরাধ, স্বয়ং ঈশ্বর সাক্ষী। সে আর কিছু বলতে পারে না, কান্নায় একেবারে ভেঙে পড়ে। এরপর বেশ কয়েকজন সাক্ষী এক এক করে সাক্ষ্য দেয়। তারা জাস্টিনকে দীর্ঘদিন ধরে ভালো মেয়ে বলে জানে, কিন্তু উপস্থিত দর্শকরা যেভাবে জাস্টিনকে ঘৃণার দৃষ্টিতে দেখছিল, তাতে ভয় পেয়ে একজনও তার সম্পর্কে সামান্য একটা ভালো কথা বলার সাহস পেল না। এসব দেখে শুনে এলিজাবেথ ক্ষেপে গিয়ে জুরির সামনে কিছু কথা বলার সুযোগ দাবি করল। সে বলল, আমি মৃত শিশুটির বোন, কিন্তু জাস্টিনের তথাকথিত বন্ধু-বান্ধবদের দেখে স্থির থাকতে পারলাম না। এরা এমনই ভীতু যে সত্য কথা বলতে ভয় পায়, আর এই কারণে এই নিরপরাধ মেয়েটি ফাঁসিতে ঝুলতে যাচ্ছে। আমি জাস্টিনকে দীর্ঘদিন ধরে চিনি। তার মতো শান্ত ভদ্র মেয়ে হয় না। সে উইলিয়ামকে অত্যন্ত আদর করত। আমি বিশ্বাস করি না যে সে উইলিয়ামকে খুন করেছে। আর তার ওই লকেট চুরি করার কোনো দরকারই ছিল না। সে চাইলেই আমি তাকে সানন্দে দিয়ে দিতাম। আমি তাকে এতটাই শ্রদ্ধা করি। দর্শক মণ্ডলী এলিজাবেথের বক্তব্য শুনে হাততালি দিয়ে ওঠে, কিন্তু তার বক্তব্য জাস্টিনের প্রতি জনতার ঘৃণা বরং বাড়িয়ে দিল। তারা এলিজাবেথের বক্তব্যকে তার দয়া এবং উদারতার নমুনা হিসেবে বিবেচনা করে জাস্টিন যে কতখানি কৃতঘ্ন সে ব্যাপারে স্পষ্ট বলাবলি করতে থাকে। তারা সমস্বরে জাস্টিনের ফাঁসি দাবি করে। তারা এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠে যে পারে তো তখনই জাস্টিনকে ঝুলিয়ে দেয়। ওই রাতে আমি চোখের পাতা এক করতে পারিনি। আমি জানি জাস্টিন নিরপরাধ, কেবল দানবের কথা ভাবি। তবে কি সে আমার ভাইকে খুন করে তৃপ্ত না হয়ে এই নিষ্পাপ মেয়েটাকেও ধ্বংস করে দিল? পরদিন সকালে আমি তড়িঘড়ি করে বিচারকের এজলাসে গেলাম। আমার ঠোঁট জিহ্বা শুকিয়ে কাঠ হয়ে গেল। কিছু বলতে পারলাম না। জাস্টিন যে খুনি এ ব্যাপারে বিচারকেরা নিঃসন্দেহ হয়ে সর্বসম্মত রায়ে উপস্থিত হয়েছেন
এবং তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারার রায় ঘোষণা করেছেন। এলিজাবেথ আমার সঙ্গে দেখা করতে এসেছিল। সে আমাকে দেখে বলল, আমি জীবনে কখনো মানুষের ভালো মানুষেতে বিশ্বাস করব না। জাস্টিন কিনা উইলিয়ামকে খুন করল। জানো, সে নিজেই খুন করার কথা স্বীকার করেছে। দোষ স্বীকার করেছে? আমার বিশ্বাস হয় না। আমি যদি ওই দানবকে সচক্ষে না দেখতাম তবে ওই কথায় হয়তো বিশ্বাস করতাম। আমি এলিজাবেথকে বললাম, কোথাও একটা মারাত্মক ভুল হয়ে গেছে। এক মুহূর্ত দেরি না করে ওই হতভাগী মেয়েটার সঙ্গে একবার দেখা করা আমাদের কর্তব্য। এখনই চলো। কারাগারে অন্ধকার এক প্রকোষ্ঠে জাস্টিনকে রাখা হয়েছিল। জাস্টিন ওই প্রকোষ্ঠের এক কোনায় খড়ের উপর বসেছিল। তার দুই হাতে শিকল বাঁধা, শিকলের অপর প্রান্ত দেয়ালের একটা আংটার সঙ্গে লাগানো। তার এই অবস্থা দেখে আমি রীতিমতো ক্ষুব্ধ হলাম। এ কেমন ব্যবহার! এরা যেন তাকে কোনো বন্য পশু বলে বিবেচনা করছে। হতভাগ্য ওই মেয়েটিকে এর আগামীকাল ফাঁসিতে ঝুলিয়ে মারবে। জাস্টিন আমাদের দেখে কাঁদে। এলিজাবেথ তাই দেখে চোখের পানি আটকাতে পারে না। বলে, তুমি কি করে এই কাজটা করলে জাস্টিন? আমি নিশ্চিত ছিলাম তুমি নিরপরাধ, এই কাজ তোমাকে দিয়ে হয়নি, কিন্তু তুমি কিনা একটা মাসুম বাচ্চাকে খুন করলে। জাস্টিন চিৎকার করে কেঁদে ওঠে। বলে, তুমিও তাহলে বিশ্বাস করো আমি উইলিয়ামকে খুন করেছি? তুমিও কিনা আমার শত্রুদের সঙ্গে যোগ দিলে? আমাকে এভাবে শেষ করে দিয়ে তোমাদের কি লাভ? জাস্টিনের অভিযোগে এলিজাবেথ অত্যন্ত দুঃখ পায়। সে বলে, তাই যদি হবে তাহলে তুমি অপরাধ স্বীকার করলে কেন? তুমি দোষ স্বীকার না করলে বিচারকরা নিশ্চয়ই তোমাকে মৃত্যুদণ্ড দিত না। জাস্টিন কাঁদতে কাঁদতে বলে, আমি বাধ্য হয়ে দোষ স্বীকার করেছি। আমাকে মিথ্যা বলতে বাধ্য করা হয়েছে। যখন থেকে কারাগারে এসেছি তখন থেকেই এখানকার যাজক আমার উপর অকথ্য অত্যাচার করছে। সে বলে আমি নাকি একজন ডাইনি। সে আমাকে তার কথাবার্তায় অত্যাচারে এমনই বিভ্রান্ত করে ফেলে যে আমি শেষ পর্যন্ত তার কথাতেই বিশ্বাস করি। সে বলে, আমি যদি দোষ স্বীকার না করি তবে জাহান্নামের আগুনে আমাকে চিরকাল দগ্ধাতে হবে। আমি কি করব? আমাকে সাহায্য করার মতো কোনো বন্ধু নেই, আর আমি নিজেও অসুস্থ। তাই দোষ স্বীকার করে পৃথিবীর সবথেকে বিপন্ন প্রাণীর মতো এখানে পড়ে আছি। তার কথা শুনে এলিজাবেথ কাঁদতে শুরু করে। জাস্টিন যে উইলিয়ামকে খুন করতে পারে এমন কথা সে কিভাবে ভাবতে পেরেছে তার জন্য অনুতপ্ত হয়ে জাস্টিনের কাছে ক্ষমা চায়। বলে, কেঁদে কেটে বিচারকদের পায়ে পড়ে হলেও তাদের সিদ্ধান্ত পাল্টানোর জন্য সে আরেকবার চেষ্টা করবে। জাস্টিন মাথা নাড়ে, বলে, মরতে আমার এতটুকু দুঃখ নেই। ঈশ্বর আমাকে সেই শক্তি দিন। আমি এখন এই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে চলে যেতে পারলেই বাঁচি। অন্তত উইলিয়ামের সঙ্গে তাড়াতাড়ি দেখা করতে পারব। আমি ওই প্রকোষ্ঠের অপর এক কোনায় গিয়ে অন্ধকারে নিজের মুখ ঢাকি। আমি চাই না আমাকে কেউ দেখুক। হায় রে হতভাগী, তোকেও শেষ পর্যন্ত আমার জন্যই ফাঁসিতে ঝুলতে হবে। আমার এতটুকু ক্ষমতা নেই তোকে সাহায্য করি। আসলে আমিই হত্যাকারী। এই সব কিছুর জন্য আমিই দায়ী। মনে হলো একটা কীট যেন আমার কলজেটাকে কুরে কুরে খাচ্ছে। মাথায় অসহ্য যন্ত্রণা বোধ করছি, যেন মাথার ভেতর নরকের আগুন জ্বলছে। কিছুতেই এই আগুন নিভবে না, কেউ একে নেভাতে পারবে না। আমরা দীর্ঘক্ষণ জাস্টিনের কাছে থাকলাম, তার কষ্ট যতটা পারি লাঘব করার চেষ্টা করলাম। শেষে এলিজাবেথকে এক প্রকার টেনে হিঁচড়ে সেখান থেকে বের করে আনলাম। সে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমার একটুও বেঁচে থাকার ইচ্ছা নেই। তোমরা জাস্টিনের সঙ্গে আমারও ফাঁসির ব্যবস্থা করো। জাস্টিন কিন্তু ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে। সে শান্তভাবে বলে, এলিজাবেথ, পৃথিবীতে তুমি আমার একমাত্র বন্ধু। শান্ত হও, ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন। আমি চললাম। তার কাছে একমাত্র প্রার্থনা আমার শাস্তি যেন এখানেই শেষ হয়। তোমরা দীর্ঘজীবী হও। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, সবাইকে সুখী রাখুন। পরদিনই জাস্টিনকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হলো। এলিজাবেথের চোখের পানি বিচারকদের মনকে কিছুতেই নরম করতে পারল না। আমিও বিচারকদের যথাসাধ্য বোঝাতে চাইলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না।
জাস্টিনকে মরতেই হলো, আর আমিই তাকে মারলাম। জাস্টিনকে উইলিয়ামের পাশে কবর দেয়া হলো। আমি লোকজন এড়িয়ে চলি। সকাল হলেই একটা নৌকা নিয়ে দাঁড় বেয়ে লেকের মাঝখানে চলে যাই। সারা দিন কাটাই, পৃথিবীর সকল কোলাহল থেকে দূরে থাকি। শুধু একটা বাদুড়কে ডাকতে শুনি। কখনো কখনো তীরে ব্যাঙের ডাক শোনা যায়। একবার ভাবলাম লেকের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি, কিন্তু তখনই বাবা এবং এলিজাবেথের কথা মনে পড়ে। আমাকে এদের জন্য হলেও বেঁচে থাকতে হবে এবং ওই দানবের হাত থেকে রক্ষা করতে হবে। আমি একেবারে নিশ্চিত যে ওই দানব আবার আক্রমণ করবে, তাই যে কোনো মূল্যে ওকে বিনাশ আমাকে করতেই হবে। মনে মনে পরিকল্পনা আঁটতে থাকি। পরে স্থির করি যেভাবেই হোক ওই শয়তানকে একবার পাহাড়ের চূড়ায় নিয়ে যাব, তারপর তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেব। ওর মৃত্যুই আমার সর্বক্ষণের প্রার্থনা। এদিকে সংসারে আবার বিপর্যয় নেমে আসছে। বাবা গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী। এলিজাবেথ ইদানিং প্রতি রাতেই দুঃস্বপ্ন দেখছে। সে স্বপ্নে নিয়মিত প্রেতাত্মাদের দেখে দেখে ওই প্রেতাত্মারা একে অপরের রক্ত পান করার জন্য সারাক্ষণ মারামারি করছে। নিজেকে মনে করে যেন এক অতল গহ্বরের মুখের কাছে দাঁড়িয়ে আছে। তাকে ওই অতল গহ্বরের মধ্যে নিক্ষেপ করার জন্যে হাজার হাজার মানুষ ঘিরে রয়েছে। কখনো কখনো সে নিজেকে ওই অতল গহ্বরের মধ্যে নিক্ষিপ্ত অবস্থায় দেখতেও পায়। আমি একদিন আল্পস পর্বতমালার মধ্য দিয়ে হাঁটছি। আসলে দুঃখ ও বেদনাকে ক্ষণিকের জন্য হলেও ভুলতে চেষ্টা করছিলাম। আমি ক্রমশ উঁচুতে উঠছি। দেখলাম নদী বয়ে যাচ্ছে, দূরের সবুজ উপত্যকা, পর্বতের ঢালুতে অনেকগুলো পরিত্যক্ত পুরনো দিনের প্রাসাদ, সারি সারি পাইনের বন, দূরে পর্বত শৃঙ্গ। তাদের মাথার উপর কেউ যেন বরফের টুপি পরিয়ে রেখেছে। সে এক অদ্ভুত দৃশ্য, মনে হয় যেন আলাদা কোনো জগৎ। এই যেন পৃথিবীর এমন একটা অংশ যেখানে ঈশ্বর এবং তার সতীর্থরা বসবাস করেন। বরফের বড় বড় চাঁই প্রচণ্ড শব্দ করে প্রবল স্রোতের নিচে ভেঙে পড়ছে। বড় বড় পাথর, বড় বড় গাছ প্রচণ্ড শব্দ করে সেই স্রোতে দেশলাই কাঠির মতো চূর্ণ বিচূর্ণ হয়ে নিচের উপত্যকার দিকে ভেসে চলেছে। আমি দুর্গম পিচ্ছিল পথ দিয়ে উপরে উঠছি। ঘন কুয়াশা, সাদা পেঁজা মেঘের শাড়ি ও চারদিকে ধবধবে তুষার দেখতে দেখতে উঠছিলাম। আমি আমার জীবনে কখনো পর্বতের এত উপরে উঠিনি। এমন সৌন্দর্য আগে কখনো দেখিনি। আমি তৃপ্তিতে গভীরভাবে নিঃশ্বাস নিলাম, আনন্দে চিৎকার করে উঠলাম। চিৎকার করার সঙ্গে সঙ্গে মানুষের মতো চেহারার কাউকে চোখে পড়ল। বেশ কিছুটা দূরে সে, মনে হলো আমার দিকে দ্রুত এগিয়ে আসছে। এত দ্রুত সে আসছে যা মানুষের পক্ষে অসম্ভব। বরফের বড় বড় ফাটল সে লাফিয়ে পার হয়ে আসছে। বড় বড় পাথরের চাঁই সে এমন অবলীলায় লম্বা লম্বা পা ফেলে ডিঙিয়ে আসছে যেন এগুলো তার কাছে সিঁড়ি ছাড়া আর কিছু নয়। যে কোনো মানুষের থেকে উচ্চতায় সে অনেক বড়। আমি স্থাণুর মতো দাঁড়িয়ে গেলাম। আমার সংজ্ঞা লোপ পেল, কিন্তু ঠান্ডা হিমেল বাতাসে আবার সংজ্ঞা ফিরে পেলাম। আমি এখন তাকে দেখতে পাচ্ছি। এই সেই দানব, এই সেই দানব যাকে আমি নিজের হাতে তৈরি করেছি। রাগে এবং ঘৃণায় আমার সারা শরীর থরথর করে কাঁপতে লাগল। আমি অপেক্ষা করতে থাকি তার জন্য। ওকে খুন করে ছাড়ব আমি। কিছুতেই রাগ সংযত করতে পারছি না। সে আমার কাছাকাছি পৌঁছলে আমি তার মুখের দিকে তাকাই। যন্ত্রণা এবং রাগের চিহ্ন সেখানে। তাতে তার মুখের চেহারা এমনই বিকৃত যে কোনো মানুষের পক্ষে সেদিকে দৃষ্টি দেয়া অসম্ভব। শয়তান, আমি চিৎকার করে বলি, তোমার এত দূর স্পর্ধা যে তুমি আমার কাছে এসেছ? আমি যে প্রতিশোধ নিতে পারি সে কথা তোমার একবারও মনে হয়নি? আমি তোমাকে গুঁড়ো গুঁড়ো করে ধুলোয় মিশিয়ে দেব। খুনি বদমাস, তোমাকে খুন করি আমি তোমার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেব। দানবটি দাঁড়িয়ে যায়, বেশ গাঢ় কিন্তু মোটামুটি পরিষ্কার কণ্ঠে বলে, শোনো ফ্র্যাঙ্কেনস্টাইন, আমার দিকে তাকাও।
দেখো, আমি পৃথিবীর জীবিত প্রাণীদের মধ্যে সবচেয়ে কুৎসিত। পৃথিবীর মানুষ আমাকে দেখে ঘৃণা করে, সুতরাং আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করা তোমার দায়িত্ব। যদি তা না করো, আমি যেখানেই যাব মানুষের অনিষ্ট করব, হাতের কাছে যা পাবো তাই ধ্বংস করব, এক এক করে তোমার প্রিয়জনদের রক্তপান করব। কেউই আমার হাত থেকে নিষ্কৃতি পাবে না। তবে রে শয়তান, আমি হুঙ্কার দিয়ে উঠলাম, নরকের যন্ত্রণাই তোর একমাত্র প্রাপ্য। আমি তোকে সৃষ্টি করেছি আর আমিই তোকে শেষ করব। রাগে আমার শক্তি যেন বহুগুণ বেড়ে গেল। তার উপর আমি ঝাঁপিয়ে পড়লাম। ইচ্ছে হলো তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলি, কিন্তু সে এমন তৎপরতায় নিজেকে দ্রুত সরিয়ে নিল যেন মনে হলো আমি কোনো একটা ছায়াকে জাপটে ধরতে গিয়েছিলাম। থামো, ধমকে ওঠে সে। আমি যা বলি শোনো। তোমার থেকে আমি অনেক গুণ শক্তিশালী। আমি ইচ্ছে করলে নিমেষেই তোমাকে হত্যা করতে পারি, কিন্তু তা করব না, কারণ তুমি আমার সৃষ্টিকর্তা। তোমার প্রতি দয়ালু হওয়া এবং তোমাকে বুঝতে চেষ্টা করা আমার কর্তব্য। তুমি আমাকে জীবন্ত নরকে রেখেছ। আমি যেখানেই যাই সবাইকে সুখী দেখতে পাই, কিন্তু আমার সুখ বলতে কিছু নেই। আমিও প্রথমে দয়ালু ছিলাম, কারো ক্ষতি করার কথা মনে কখনো ঠাঁই দিইনি, কিন্তু একটানা যন্ত্রণায় ভুগতে ভুগতে আমি তিতিবিরক্ত হয়ে গেছি। ফ্র্যাঙ্কেনস্টাইন, আমাকে সুখী করা তোমার কর্তব্য। আমি সুখী হলে আবার আগের মতো ভালো হয়ে যাব। না, আমি হুঙ্কার দিয়ে বলি, আমি তোমার কথা শুনব না। আমরা পরস্পরের শত্রু। একে অপরের খুন না দেখে আমরা তৃপ্ত হতে পারি না। আমি আবার তার উপর ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু সে এবারও চকিতের মধ্যে নিজেকে সরিয়ে নেয়। তুমি আমার কথা শুনবে না? সে গড়গড় করে উঠল রাগে। ফ্রাঙ্কেনস্টাইন, আমি কখনো এতটা খারাপ ছিলাম না। আমার হৃদয়ও ভালোবাসা আর বন্ধুত্বের জন্য কাঙাল, কিন্তু এই পৃথিবী আমার প্রতি অত্যন্ত নিষ্ঠুর। আমাকে সবাই ঘৃণা করে, একজন মানুষও আমাকে পছন্দ করে না। আমি যেখানেই যাই সেখানে সবাই একই রকম ব্যবহার করে, তাই আমাকে এই নির্জন পাহাড়ে পাহাড়ে বাস করতে হচ্ছে, বরফের গুহায় রাত কাটাতে হচ্ছে। মানুষ আমার শত্রু। আমি ঠিক করেছি তাদের জীবনেও আমি আমার সমান দুর্গতি এনে দেব। কিছুতেই আমার প্রতিহিংসা আমি নিবৃত্ত করতে পারছি না। একমাত্র তুমি তাদেরকে আমার হাত থেকে বাঁচাতে পারো। ফ্র্যাঙ্কেনস্টাইন, আমার কথা শোনো। তোমার অবশ্যই আমার কথা শোনা উচিত। আমাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ তোমার দেয়া উচিত। তুমি আমাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করছো, আবার নিজেই আমাকে হত্যা করতে চাইছ। তুমি আমাকে নিজের হাতে সৃষ্টি করেছ। আমার জন্য কি তোমার এতটুকু মমতা, এতটুকু করুণা করতে ইচ্ছে করে না? আর তার কথা শুনতে পারছিলাম না, তাই তার কথা শেষ করতে না দিয়েই বললাম, জাহান্নামে যাক সব, দূর হ। জীবনে আর কোনোদিন আমি তোর মুখ দর্শন করতে চাই না। আমার সঙ্গে এসো। দানবটি আমাকে পীড়াপিড়ি করতে থাকে। সে তার কাহিনী আমাকে শোনাতে চায়। পাহাড়ের চূড়ার কাছে আমার একটা কুটির আছে, চলো সেখানে। আমার দীর্ঘ বিড়ম্বনার কাহিনী আমি তোমাকে শোনাতে চাই। আমি অন্তর থেকে খুন জখম পছন্দ করি না, কিন্তু মানুষ আমাকে এতটাই লাঞ্ছিত করেছে, আমি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছি। আমি সেই সুস্থ জীবনে ফিরে যেতে চাই। আমি বিশ্বাস করি আমাকে সেই জীবনে ফিরে যেতে তুমি একমাত্র সাহায্য করতে পারো। তা না হলে আমি বড় লোলুপ খুনিতে পরিণত হব। যেখানে তোমার যত ভালোবাসার লোক আছে আমি সবাইকে এক এক করে খুন করব। কথা বলতে বলতেই সে বরফের উপর দিয়ে রাস্তা করে চলছিল, আর আমি মন্ত্রমুগ্ধের মতো তার পিছু পিছু হাঁটছিলাম। যন্ত্রণা এবং ভয়ে আমার হৃদয় ভরে গেছে। তবু তার কথা শোনার জন্য আমি ভেতরে ভেতরে তাড়না বোধ করি। আমি তার কাহিনী শুনতে চাই। আমি জানতে চাই সে সত্যি সত্যি আমার ভাইকে খুন করেছে কিনা। অবশ্য মনে মনে আমি দানবটির দুর্দশার জন্য নিজেকে দায়ী ভাবতে শুরু করে দিয়েছি। আমি কি তাকে সাহায্য করব? তার এই শয়তানির জন্য কি আমি নিজেই দায়ী? নিজেকে ক্রমাগত জিজ্ঞাসা করছিলাম।
বরফের ওপর দিয়ে অনেকখানি রাস্তা, তারপর একটা টিলা অতিক্রম করে তার কুটিরে পৌঁছলাম। বাতাস কনকনে ঠান্ডা, বৃষ্টি পড়তে শুরু করেছে। আমরা কুটিরে ঢুকলাম। মনে হলো নতুন আশা পেয়ে দানব খুশিতে ডগমগ করছে, কিন্তু আমার ভেতর উৎসাহের অবশিষ্টটুকুও নেই। তবু তার কথা শুনতে সম্মত হলাম। সে আগুন জ্বালিয়ে সে আগুনের পাশে বসে তার গল্প শুরু করল। আমার জীবনের প্রথম কয়েক সপ্তাহের ঘটনা আমি ঠিক বলতে পারি না। সব কিছুই কেমন যেন অস্পষ্ট এবং এলোমেলো মনে হয়। আমার দৃষ্টিশক্তি আছে, শুনতে পাই, গন্ধ শুঁকতে পারি, কোনো কিছু অনুভব করার ক্ষমতাও আছে, কিন্তু যেন নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। হাঁটতে পারি না, দাঁড়ালে পড়ে যাই। একবার আমার চোখেও আঘাত লাগে। এরপর থেকে চোখে আবছা দেখতে শুরু করি, কিন্তু রোদের গরমে টিকতে পারি না কিছুতেই। উপায় না দেখে বনে প্রবেশ করি। একটা নদীর তীরে হাত পা মেলে বিশ্রাম নিই, কিন্তু পেটে প্রচণ্ড ক্ষুধা আর তেমনি তৃষ্ণা, যেন মরে যাচ্ছিলাম। তখন দেখি গাছে কিছু রসালো ফল পেকে রয়েছে, তাই খেয়ে তৃপ্ত হই। নদীর পানি খেয়ে তৃষ্ণা মেটাই। আমি অত্যন্ত পরিশ্রান্ত ছিলাম। কখন ঘুমিয়ে পড়েছি আর মনে করতে পারি না। যখন ঘুম ভাঙে তখন চারদিক অন্ধকার। প্রচণ্ড শীতে আমার শরীর রীতিমতো কাঁপছে। তোমার বাড়ি ছেড়ে আসার সময় কিছু জামা কাপড় পরে নিয়েছিলাম, কিন্তু সেই শীতে ওই জামা কাপড় নিতান্তই অপ্রতুল মনে হলো। সে যে কি কষ্ট! কেউ নেই যে এতটুকু সাহায্য করতে পারে। আমি শুধু বসে কাঁদতে থাকি। কিছুক্ষণ পরই আকাশ ধীরে ধীরে আলোকিত হয়। সেই আলোয় মনও প্রফুল্ল হয়ে ওঠে। উঠে দাঁড়াই। দেখি আলোর এক গোলকপিণ্ড ধীরে ধীরে গাছের আড়াল থেকে উপরে উঠছে। দেখে আশ্চর্য হয়ে যাই। আস্তে আস্তে হাঁটা শুরু করি। কি করেছি সে সম্পর্কে আমার ঠিক স্পষ্ট ধারণা নেই। ঘোরের মধ্যে সময়টা কেটেছে। তবে মনে আছে, আলো, অন্ধকার, ক্ষুধা, তৃষ্ণা এগুলো আমি অনুভব করতে পারছিলাম। শত শত রকমের শব্দ আমার কানে বাজছিল। নানা গন্ধে নাক ভরে যাচ্ছিল। আকাশে উজ্জ্বল চাঁদকে যে উঠতে দেখেছি তা এখনো আমার মনে আছে। এইভাবে কিছুদিন কেটে যায়। আমার চোখ এখন আগের থেকে ভালো। বহমান নদী স্পষ্ট দেখতে পাই। যেসব গাছপালার ছায়ায় অবস্থান করি সেগুলো দেখতে পাই। পাখির গান শুনতে পাই। ওই গান মনের মধ্যে গেঁথে নিতে চেষ্টা করি। তাদের মতো করে গাইতেও চেষ্টা করি, কিন্তু পারি না। গলা থেকে এমন শব্দ হয় যা শুনে আমারই খারাপ লাগে। আমার দৃষ্টির উন্নতির সঙ্গে সঙ্গে পোকামাকড়, ফুল, পাখি পরিষ্কার দেখতে শুরু করি। দেখে শুনে বুঝেছিলাম চড়ুই শুধু কিটিরমিটির করে, কোকিলের ডাক মিষ্টি এবং গীতিময়। একদিন দেখি কয়েকজন ভিখারি আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছে। তারা আগুন না নিভিয়েই একসময় চলে যায়। তখন আমি ওই আগুনের পাশে গিয়ে বসি। আহা, কি গরম, কি আনন্দই না লাগে তখন। কিছু না বুঝে খুশির চোটে আমি জ্বলন্ত অঙ্গারের ভেতর হাত ঢুকাই। হাত ঢুকাতেই তীব্র ছ্যাঁকা লাগে। সেই থেকে জেনেছি কাঠকুটো জড়ো করে কেমন করে আগুনকে জ্বালিয়ে রাখতে হয়। ওই ভিখারিরা আগুনের সেকে খাবার খেয়েছিল, যার কিছু উচ্ছিষ্ট তখনও পড়েছিল। চেটে পুটে সেগুলো খেলাম। কি অপূর্ব স্বাদ! কিন্তু খাবারের টানাটানি চলতে থাকে। এমনও দিন যায় মাত্র গুটি কয়েক বাদাম চিবিয়েই ক্ষুধা মেটাতে হয়েছে। তারপর এক সময় যেদিকে সূর্য ডোবে, বনের সেই দিক লক্ষ্য করে হাঁটা ধরলাম। 3 দিন পর অবশেষে দূরের সমতল ভূমি দেখতে পাই। আগের দিন রাতে প্রবল তুষারপাত হয়েছে। সারা মাঠ বরফে আচ্ছাদিত। আমি সেই দিকে চলতে শুরু করি। ঠান্ডায় পায়ের তালু একেবারে জমে যাচ্ছিল। তবু যাত্রা বিরতি করলাম না। ক্ষুধা তৃষ্ণায় মরেই যাচ্ছিলাম। আশ্রয়েরও বড় প্রয়োজন ছিল।
তখন প্রায় সকাল 7টার কাছাকাছি। এক জায়গায় এসে পৌঁছই। আশা করলাম বোধহয় এখানে খাবার এবং আশ্রয় দুটোই পাওয়া যাবে। একটা ছোট কুঁড়ে ঘর, কোনো মেষপালকের আস্তানা হবে সেটা। এর আগে আমি কখনো এমন বাড়ি দেখিনি। ভেতরে কি আছে দেখার কৌতূহল কিছুতেই চেপে রাখতে পারলাম না। দরজা তখন খোলাই ছিল। একটু ইতস্তত করে শেষ পর্যন্ত ভেতরে ঢুকি। ঘরের মধ্যে ছিল একটা বুড়ো লোক। সে আগুনের সামনে বসে সকালের নাস্তা করছিল। শব্দ শুনে আমার দিকে তাকালো, কিন্তু আমাকে দেখেই জোরে চিৎকার করে উঠল। তার হাত থেকে খাবার থালা পড়ে গেল। ঝনঝন করে শব্দ উঠল তাতে। আর কোনো দিকে না তাকিয়ে মাঠের দিকে প্রাণপণে ছুটতে থাকে লোকটি। আমি অবাক হয়ে যাই। এমন করার কি কারণ থাকতে পারে আমি ঠিক বুঝতে পারি না। সে যাক, আমি কুঁড়ে ঘরটি পেয়ে আনন্দিতই হই। এরপর তুষার আর বৃষ্টিপাত হলে আমাকে ভাবতে হবে না। মেঝে খটখটে শুকনো। অনুভব করি এতদিনে একটা থাকার জায়গা পাওয়া গেল। এদিকে আমি অত্যন্ত ক্ষুধার্ত। কাল বিলম্ব না করে তাই মেষপালকের ফেলে যাওয়া খাবার উদরস্থ করতে নেমে পড়ি। রুটি, দুধ, পনির, মদ, কি চমৎকার সেই খাবারগুলো, কি সুস্বাদু। কেবল মদটা মোটেও পছন্দ হল না। আমি অত্যন্ত পরিশ্রান্ত ছিলাম, তাই খড় বিছিয়ে মেঝের উপর শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুম এসে যায়। যখন ঘুম ভাঙে তখন দুপুর। চারদিকে রোদ ঝলমল করছে। এলাকাটা ঘুরে দেখার খুব ইচ্ছে হলো। ব্যাগে কিছু খাবার পুরে সেটা কাঁধে ঝুলিয়ে মাঠের উপর ঘণ্টার পর ঘণ্টা হাঁটতে থাকি। সূর্য ডোবার সময় আমি এক গ্রামে পৌঁছাই। গ্রামটি দেখতে ভারী সুন্দর। ছোট ছোট কুটির, বেশ বড় বাড়ি, দালান ঘর, কেমন সুন্দর সারিবদ্ধ করে সাজানো। তরিতরকারির বাগানগুলো বেশ চমৎকার। কতগুলো বাড়িতে দেখলাম জানলা দিয়ে ভেতরটা স্পষ্ট দেখা যায়। সেখানে দুধ, পনির, নানান খাবার দাবার সাজানো। আমি আর কিছুতেই কৌতূহল দমন করতে না পেরে বেছে বেছে সবচেয়ে ভালো বাড়িটার ভেতর ঢুকে পড়ি। যেই না ঢোকা, বাড়ির বাচ্চাগুলো আমাকে দেখে হাউমাউ করে চিৎকার করে উঠল। এক মহিলা তো মূর্ছা যায়। সমস্ত গ্রাম যেন হট্টগোলে জেগে ওঠে। চারদিক থেকে লোকজন ওই বাড়িতে ছুটে আসে। কেউ কেউ আমাকে দেখে ভয়ে দৌড় দেয়, আবার কেউ কেউ হাতের কাছে যা পায় তাই নিয়ে আক্রমণ করে। কেউ লাঠি পেটা করে, কেউ কিছু ছুঁড়ে মারে। সারা শরীরটা যেন থেঁতলে দেয়। আমি কোনো মতে প্রাণ নিয়ে সেখান থেকে ছুটে পালাই। তারপর গ্রামের শেষ প্রান্তে এসে কুটির সংলগ্ন ছোট খুপড়িতে নিজেকে আড়াল করে সে যাত্রায় কোনো মতে পরিত্রাণ পাই। সেখানেই সকাল পর্যন্ত কাটাই। মানুষের নিষ্ঠুরতার সঙ্গে আমার সেই প্রথম পরিচয়। কিন্তু বলতে পারো তারা কেন আমাকে এত ঘৃণা করে? পরদিন সকালে ঘুম থেকে উঠে আমার নতুন বাসস্থান ভালো করে পরখ করি। কাঠের তৈরি খুপড়ির দেয়ালে বড় বড় ছিদ্র। বাইরের ঠান্ডা বাতাস সেখান দিয়ে বিনা বাধায় যাতায়াত করে। এক পাশে একটা শুয়োরের খোয়াড়, আরেক পাশে স্বচ্ছ পানির একটা ডোবা। দেয়ালের যে বড় ফাঁক দিয়ে ভেতরে ঢুকেছিলাম সেটা কাঠ আর পাথর দিয়ে ঢেকে দিলাম, যাতে কেউ দেখতে না পায়। মেঝেতে খড় বিছিয়ে দিলাম। আগের সন্ধ্যা একটা বড় রুটি নিয়েছিলাম, সেটা তখনও সঙ্গে ছিল, তাই মজা করে খেলাম। আমার নতুন আশ্রয়কে স্বর্গের মতো মনে হচ্ছিল। বনে গাছের তলায় থাকলে যেমন ঠান্ডায় জমে যেতাম, বৃষ্টি হলে ভেজা স্যাঁতস্যাঁতে মাটির উপর থাকতে হতো, এখানে আর তেমনটি হবে না। দেয়ালের একটা কাঠ সরিয়ে বাইরে গিয়ে খাবার পানি সংগ্রহ করব বলে ভাবছি, এমন সময় পায়ের শব্দ শুনে দেয়ালের ছিদ্র দিয়ে বাইরে তাকাই। দেখি একটা বাচ্চা মেয়ে আধ গামলা দুধ নিয়ে আসছে। তার সঙ্গে একজন যুবক ও একজন যুবতী। তারা মেয়েটিকে সঙ্গে করে ভেতরে ঢুকছে। আমার খুব কৌতূহল হয়। এমন সময় কুঠুরির দেয়ালে একটা বড় ফোকর আমার চোখে পড়ে। সেখান থেকে ঘরের ভেতরটা স্পষ্ট দেখতে পাই। ওই ঘরটা বেশি বড় হবে না। দেয়ালে সাদা রং করা, খুবই পরিচ্ছন্ন। আসবাবপত্র তেমন কিছু নেই। এক বৃদ্ধ আগুনের পাশে বসে আছে।
কেমন বিমর্ষ ভাব তার মুখমণ্ডলে। দেখি বাচ্চা মেয়েটি একটা ড্রয়ার খুলে কাঠের কি একটা জিনিস বের করে বৃদ্ধ লোকটির হাতে দিল। লোকটি সেটি হাত থেকে নিয়ে অদ্ভুত এক ধরনের শব্দ করতে থাকল। সেই শব্দ এত সুমধুর যে আমি কোনো পাখির কণ্ঠে কোনোদিন শুনিনি। দেখলাম বাচ্চা মেয়েটা এবং তার বাবা মার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। বৃদ্ধ লোকটি অন্ধ। আমি অবাক হয়ে তাকিয়ে দেখি, এত সুন্দর আমি জীবনে কখনো দেখিনি। বাজনা শেষ করে বৃদ্ধ লোকটি বাচ্চা মেয়েটিকে কোলে তুলে নিয়ে আদর করে চুমু দিল। এটা দেখে আমার সারা শরীরের ভেতর দিয়ে আনন্দ ও বেদনা মিশ্রিত এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সেটা যে কি আমি ব্যাখ্যা করতে পারব না। এই অনুভূতির কাছে শীতের প্রকোপ, ক্ষুধার জ্বালা কিছুই না। আমার মধ্যে যেন কিসের এক আকাঙ্ক্ষার জন্ম হল, যা আহার ও উষ্ণতার জন্য যে আকাঙ্ক্ষা, তার চেয়ে অনেক বেশি। রাত্রি নামলে একটি মোমবাতি জ্বালানো হলো। সুন্দর মোহনীয় সেই আলোয় সারা ঘর ভরে গেল। বৃদ্ধটি আবারও তার বাদ্যযন্ত্র হাতে নিয়ে বাজাতে শুরু করল। আমার যে কি ভালো লাগে ঠিক বলতে পারবো না। তারপর এক সময় মোমবাতি নিভে যায়। বুঝলাম ওরা ঘুমিয়ে পড়েছে। বহুদিন কেটে যায় এভাবে। আমি বাড়ির বাসিন্দাদের প্রতিটি কাজকর্ম খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করি। তাতে অনেক কিছু শিখি। কথা বলার পদ্ধতি মোটামুটি আয়ত্ত করি। তারপর বনের গভীরে প্রবেশ করে এদের অনুকরণে কথা বলা রপ্ত করার চেষ্টা চালাই। আমার ইচ্ছা আমি নিজেকে একদিন এদের কাছে উপস্থিত করব এবং এদের সঙ্গে কথা বলবো। এতদিনে বুঝে ফেলেছি আমি দেখতে অত্যন্ত কুৎসিত। একদিন কুঠুরির পাশের ডোবার স্বচ্ছ পানিতে আমার প্রতিবিম্ব দেখে মনটা ভীষণভাবে ভেঙে গিয়েছিল। আমি যে বাড়ির অন্যান্য বাসিন্দার সঙ্গে কত আলাদা সেদিনই ভালোভাবে বুঝেছিলাম। আমার সারা মন রাগে ও লজ্জায় সেই থেকে ক্ষত বিক্ষত হতে থাকে। তবু ভরসা হারাইনি। মনে মনে আশা করেছি আমি যদি এদের মতো কথা বলতে পারি, এদের মতো চাল চলন রপ্ত করতে পারি, তাহলে এরা আমাকে কুৎসিত মনে করে হয়তো অতটা ভীত হবে না। অসম্ভব কি এরা আমাকে ভালোবাসতে পারে। স্বামী, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব নিয়ে মানুষ দিব্যি সুখে দিন কাটায়। এটা লক্ষ্য করে আমি নিজের জন্য অত্যন্ত ব্যথিত হয়ে পড়ি। ভাবি, কোথায় আমার আত্মীয় স্বজন, কোথায় আমার বন্ধু বান্ধব? আমার তো কেউ নেই কোথাও। আমি খেলা করছি, বাবা আমাকে পরিতৃপ্তির সঙ্গে লক্ষ্য করছে, মা আমাকে আশীর্বাদ করছে, হাসি মুখে কোলে তুলে চুমু দিয়ে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। এসব তো আমার জন্যে কখনো ঘটেনি। আমি কে তাহলে? এই প্রশ্ন আমার মধ্যে সারাক্ষণ তোলপাড় করতে থাকে। চারপাশে তাকিয়ে দেখি আমার মতো তো কাউকে দেখি না। আমি কি সত্যি একটা দানব? সে কারণে কি লোকে আমাকে দেখে পালায়, আমাকে পাথর ছুঁড়ে মারে, হাতের কাছে যা পায় তাই দিয়ে পেটায়? এই বাড়িতে নিয়মিত পড়ার চর্চা ছিল। এদের দেখা দেখি আমি পড়তে শিখি এবং বই চুরি করে পড়তেও থাকি। কিন্তু যত পড়ি তত নিজের ব্যাপারে আশ্চর্য হই। কে আমি? কোথায় ছিলাম? কোথা থেকে এলাম? নানান প্রশ্ন ভিড় করতে থাকে। ঈশ্বর কি জিনিস তা জানতে পারি, তিনি কেমন করে আদমকে সৃষ্টি করেছেন তাও। কিন্তু আমার সৃষ্টিকর্তা কে? একটা বইয়ে পড়লাম কেমন করে শয়তানকে নরকে ছুঁড়ে মারা হয়েছে। জানতে পারলাম শয়তান এবং তার শাগরিদরা ঠিক আমারই মতন কুৎসিত। আমি কি সত্যি তাহলে শয়তান? সত্যি কি আমি একজন দানব? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন মেরি শেলির লেখা ফ্র্যাঙ্কেনস্টাইন। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।